নমস্কার। বিশেষ কিছু অনুভূতি বা উপলব্ধি যেটা মনে হয় যে নিজের মানুষদের সঙ্গে ভাগ করে নিই, সেটার জন্যই এই ভিডিওটা বানানো বা এই ভিডিওতে কথা বলতে এসেছি। কাল থেকে অনেক কিছু অনুভব করছি যেটা আমার কাছের বন্ধুদের জানানো দরকার। এখন তো সবাই খুব ব্যস্ত এবং মানুষের সময় হয় না একসঙ্গে গল্প করার, আড্ডা দেওয়ার, অনুভূতি ভাগ করে নেওয়ার, উপলব্ধি ভাগ করে নেওয়ার। এখন হয় এই মুঠোফোনেই কথা হয়, আর না হলে কালে ভদ্রে যখন দেখা হয় তখন অনেক কথার ভিড়ে আসল উপলব্ধির কথাগুলো হারিয়ে যায়। তো সেই জন্যই মনে হয় যে মাঝে মধ্যে এই যে এখন সমাজ মাধ্যম হয়েছে, যেখানে সুবিধে আছে কথা বলার, সেখানে একটু কথা বলি। যারা সত্যি আমার কথা শুনতে পছন্দ করেন বা আমাকে ভালোবাসেন বা যাদের সঙ্গে অনেকদিন ধরে দেখা হচ্ছে না, তারা আমার উপলব্ধিগুলো শুনলে তাদের ভালো লাগতেও পারে। কালকে নরওয়ে ক্লাসিক্যাল চেস কম্পিটিশনের 6th রাউন্ড ছিল এবং আমরা ভারতীয় হিসেবে খুব গর্বিত যে আমাদের ভারতীয় সন্তান গুকেশ ডোমারাজ কালকে সেই প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছে এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন। এবং এটা তো খুব গর্বের বিষয়, সেটা তো আমাদের প্রত্যেকের ভালো লাগার। আমি যদিও চেস খুব একটা কিছু বুঝি না। আমার বিয়ের পর আমার দেওর আমাকে চেস খেলাটা শিখিয়েছিলেন, যেহেতু আমি অনেকটা সময় একা থাকতাম এবং সেই সময় পড়াশোনা করতাম, আমরা দুজনে খেলতাম, কিন্তু কোনোদিনই আমি জিততে পারিনি বলে আমার সেরকম কোনো ইন্টারেস্ট ছিল না। কিন্তু কালকে আমি দেখছিলাম খেলাটি এবং আমি দেখছিলাম যে যে বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে গুকেশ খেলছিলেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাটিটিউড, হয়তো আমি পুরোটা দেখতামও না, কিন্তু ম্যাগনাস যখন ঢুকলেন ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা দেখে আমি আটকে গেলাম। আমার মনে হলো যে না, দেখাটা উচিত, কারণ গুকেশ অলরেডি ওখানে বসেই ছিলেন এবং কালকে 6ষ্ঠ রাউন্ড ছিল, 6th রাউন্ড। তো গুকেশ ওখানে বসেই ছিলেন এবং ম্যাগনাস যখন ঢুকলেন তখন অদ্ভুত একটা অ্যাটিটিউড নিয়ে এবং এমনভাবে ঢুকলেন যে খুবই সামান্য ব্যাপারটা হয়তো ওনার কাছে সামান্যই ছিল, উনি সেরকমই ভেবেছিলেন। এবং সামান্য ব্যাপারটা প্রথমে এসেই উনি যেভাবে লেখালেখি শুরু করলেন, তারপরে যেভাবে খেলাটা শুরু করলেন, সব কিছুতেই আমার মনে হচ্ছিল যে ওনার কাছে ব্যাপারটা খুবই সামান্য এবং খুব তাচ্ছিল্যের ব্যাপার, এবং সামনে যে মানুষটা বসে আছে সে অত্যন্ত তাচ্ছিল্যের পাত্র। এবং গেমটা এগোচ্ছিলও সেইভাবে, গুকেশ হারছিলেন, কিন্তু একটা সময়ের পরে 10 মিনিট যখন বাকি আছে, 10-15 মিনিট, তখনই খেলাটা ঘুরে যায়। এবং খেলাটা ঘুরে যাওয়ার পরে আপনারা সবাই দেখেছেন, এটা নতুন করে কিছু বলার নেই, ম্যাগনাস একটা জোরে ঘুষি মেরে তারপরে ও মাই গড বলে একটা চিৎকার করে তারপরে ওর সঙ্গে হ্যান্ডশেক করে ওকে ট্যাপ করে বেরিয়ে চলে যায়। আমার কালকে একটা জিনিস মনে হলো, শুধু একজন ভারতীয়র জয় হয়েছে তাই নয়, ভারতীয় বিশ্ব জয় করেছে তা নয়, প্রত্যেক ভারতবাসীর হয়ে, প্রত্যেক ভারতীয়র হয়ে তার ব্যবহার বিশ্বকে জয় করেছে। আমার এটা মনে হয়েছে যে আমাদের ভারতীয় হিসেবে খুব অহংকার হওয়া উচিত, গর্ববোধ করা উচিত যে আমাদের ভারতীয় সংস্কৃতি, আমাদের ভারতীয় ঐতিহ্য এবং ভারতের যে সুনাম ব্যবহারের দিক থেকে, সেটির কালকে আরেকবার জয় হলো। এবং আরেকবার মানে গুকেশ যখন সমস্ত ঘুঁটিগুলো সাজিয়ে লাস্টে দাবার বোর্ডটাকে প্রণাম করলো, ওইখানেই আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের রুচি এবং আমাদের ব্যবহার, যে শিক্ষা আমরা বাড়ি থেকে পেয়ে থাকি, আমাদের সমাজ থেকে পেয়ে থাকি, আমরা যেভাবে তৈরি ভারতীয়রা, সেটা কোথায় মহৎ আকারে প্রকাশ পেল। ব্যবহার হচ্ছে সবার আগে। আমি যাই করি না কেন, আমার যাই থাকুক না কেন, ব্যবহার হচ্ছে সবার আগে। ব্যবহার যদি সুন্দর না হয় তাহলে অনেক সুন্দর জিনিসেরও মাধুর্য নষ্ট হয়ে যায়, কালকে যেটা হয়েছে। সুতরাং কাল আমার মনে হয়েছে আমরা ভারতীয় হিসেবে খুব গর্ববোধ করি যে আমাদের সন্তানদের নিয়ে
এবং সন্তানদের ব্যবহার আমাদের ঐতিহ্যকে আরো বড় করে তোলে অন্যান্য দেশের সামনে। এটা আমার খুব আনন্দের লেগেছে, খুব ভালো লেগেছে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ধৈর্য, মানে এই যে গুকেশ জিতলো তার প্রধান কারণ তোর ধৈর্য। কারণ বলে যে দাবার সময় একজন আরেকজনের, মানে দুজন প্রতিপক্ষ কেউ কারো চোখের দিকে তাকায় না, চোখের দিকে তাকায় না। তার কারণ হচ্ছে চোখের দিকে তাকালে সে কি ভাবছে কিছুক্ষণ তাকিয়ে থাকলে, বা সে কি করতে পারে সেটা অনেকটা বোঝা যায়। এই জন্যই দাবাড়ুরা কেউ যখন একে অপরের সামনে বসে তখন চোখের দিকে তাকায় না। এই যে ধৈর্যের কথা আমি বলি, আমার নাচের স্কুলের ক্ষেত্রেও বলি, আমি সব জায়গায় বলি যে ধৈর্যটা ভীষণ দরকারি। এই যে কালকে যিনি হারলেন, এই ম্যাগনাস, 2013 সালে উনি 5বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বিশ্বনাথ আনন্দকে হারিয়েছিলেন। বিশ্বনাথ আনন্দকে উনি যখন হারিয়েছিলেন তখন উনি ওনার ইন্টারভিউতে বলেছিলেন যে তখন বিশ্বনাথ আনন্দের বোধহয় 44 এজ, আমি যদি ভুল না করি, তখন উনি 44, আর এই ম্যাগনাস কার্লসেন তখন হচ্ছে 21, মানে 21 ছুঁয়েছে। তখন উনি বলেছিলেন যে আমার বিশ্বনাথ আনন্দের সামনে বসে খুব ভয় করছিল, এবং আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ওনার খেলতে খেলতে কোথাও ধৈর্যটা কমে আসছে, এবং সেটি আমার মূল অস্ত্র হলো, এবং সেটার উপর নির্ভর করেই আমি জিতে গেলাম। আমাদের প্রত্যেকেরই বয়সের সঙ্গে সঙ্গে সত্যিই ধৈর্য কমে আসে, এটা ঘটনা। যার জন্য অনেকেই বলে যে বয়সের সাথে সাথে শার্পনেস নষ্ট হয়। তা নয়, শার্পনেস নষ্ট হওয়ার একটা কারণ হচ্ছে যে ছোট ছোট যে সূক্ষ্ম ব্যাপারগুলো আমাদের থাকে সেগুলো একটু ভোঁতা হতে শুরু করে শান দেওয়ার অভাবে, বা একই ধারাবাহিক জীবনের চলার জন্য। কারণ একটা সময়ের পর তো জীবনটা একই গতিতে চলতে থাকে, তার তো আর কোনো রকম ফের হয় না। একই কাজ করছি, একই খাবার খাচ্ছি, একই রকম চলছি, এই যে চলতে থাকে তাতে কি হয় যে ধারগুলো নষ্ট হয়, শার্পনেস নষ্ট হয়, এবং তার সঙ্গে তার অন্যথা হলেই ধৈর্যটা কমতে থাকে। আমরা ধৈর্য ধরতে পারি না, যার জন্য অনেকেই বলে বয়স হওয়ার সাথে সাথে মানুষ খিটখিটে হয়ে যায়, হরমোনাল চেঞ্জেসের সঙ্গে সঙ্গে মানুষ খিটখিটে হয়ে যায়। কেন না? ধৈর্য রাখতে পারে না। আমাদের বাড়িতেও আমার শাশুড়ি মায়ের ক্ষেত্রে আমি দেখি যে উনি খুব অল্পেতে অসহিষ্ণু হয়ে পড়ে, কারণ ওনার যে বয়স হয়েছে তাতে ধৈর্য রাখাটা আমরা বুঝি সত্যিই ডিফিকাল্ট। কিন্তু আমরা যদি এই শান দেওয়াটা প্র্যাকটিস করি এবং এটা আমাদের অধ্যাবসায়ের মধ্যে রাখি, তাহলে কি হয়, আমাদের স্কিলগুলো নষ্ট হয়ে যায় না, আমাদের শার্পনেসটা নষ্ট হয়ে যায় না। এটা কিন্তু প্রমাণিত, এটা আমি সৌমিত্রবাবুর থেকে শিখেছি। আমি যখন দেখতাম, আমি লাস্টে বেলা শুরুর সময় ওনাকে দেখছিলাম যে ওনার তো ভীষণ শরীর ভেঙে গিয়েছিল, কিন্তু মনে রাখার কি অসম্ভব ক্ষমতা, মনে রাখার অসম্ভব ক্ষমতা, এবং প্রত্যেকটা ডায়লগ ডেলিভারি কিভাবে করবেন, মানে উনি যতই শরীর খারাপ থাকুক, যতই অধৈর্য হন, যাই হোক না কেন, যখন উনি সেটে দাঁড়াতেন এবং ডায়লগ যখন বলতেন তখন আমাকে ওনাকে 26 বছরের তরুণ বলেই মনে হতো। এবং এটা আমি ওনাকে বারংবার জিজ্ঞাসা করেছি যে এখনো এত কি করে তুমি মনে রাখো, এইভাবে কি করে বলো। তখন উনি বলতেন যে আমি প্র্যাকটিসটা ছাড়িনি। আমাদের ফ্যামিলিতে অ্যালজাইমার্সের একটা রেকর্ড আছে, ইতিহাস আছে, কিন্তু সেই জন্য আমি কি হয়েছে, আমার যে মানে ফিজিশিয়ান আমাকে দেখেন তিনিও আমাকে বলেছেন যে আপনার যে রেগুলার পড়ার অভ্যেস, এই যে প্র্যাকটিস এবং পড়ে মনে রাখার অভ্যেস, এটাই আপনাকে দৌড়তে সাহায্য করছে। সুতরাং আমরা যেটা করি সেই প্র্যাকটিসটা যদি আমরা রেখে যাই, তাহলে আমাদের শার্পনেসটা কিন্তু কমে না। এটা আমি আমাদের সমস্ত স্টুডেন্টদেরও বলে থাকি, বা যারা আমাকে মানেন, যারা আমাকে ভালোবাসেন, যারা বলেন যে আপনি কিছু বলুন যে আমি এতে উন্নতি করতে চাই, আমি সবার আগে বলি যে ধৈর্য ধরা শেখো, কারণ ধৈর্যই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। ধৈর্য ছাড়া কিন্তু আর কিছু নেই। ধৈর্য ধরলে ব্যবহার ভালো হবে। আমরা তখনই ব্যবহার খারাপ করি যখন ধৈর্য, আমরা কেউ বলি যে আমাকে এসে রাগিয়ে যাও, আমরা তো কেউ বলি না যে আমাকে রাগাও, আমরা কেউ রাগতে চাই না। কিন্তু রেগে আমরা কেন যাই?
যখন একটা জায়গায় আমরা ধৈর্য ধরে রাখতে পারি না তখনই আমরা রেগে যাই। সেই জন্যই আমি একটা কথাই সবাইকে বলি যে ধৈর্য ধরা একটা খুব বড় প্র্যাকটিস। আমাকে একজন বলেছিল যে তুমি ধৈর্য ধরতে পারো। আমি তখন বলেছিলাম ধৈর্যের কোন দিকটা ধরতে হয় আমি জানি না। সত্যি আমরা ধৈর্যের কোন দিকটা ধরতে হয় জানি না, কিন্তু সত্যি যদি আমরা ধৈর্য ধরাটা অভ্যেসের মধ্যে করে ফেলতে পারি এবং ধৈর্য ধরতে শিখে যাই, তাহলে কিন্তু আমরা অনেক জায়গায় জিতে যাব। আমি যেরকম বলি যে আমরা তখনই হেরে যাই যখন আমরা নিজের কাছে হেরে যাই, হার আমরা তখনই মানি। এবং কালকেই গুকেশকে দেখে আমি একটা জিনিস শিখেছি, যেটা আমি জীবনে খুব ফলো করি। ওর কম্পিটিশনটা কারুর সঙ্গে ছিল না, ওর কম্পিটিশনটা ছিল নিজের সঙ্গে। যার জন্য যে অত বড় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যিনি, যার ও নিজেই ফ্যান, ও বারবার বলে এসেছে যে আমি যার সঙ্গে যে আমার প্রতিপক্ষ ম্যাগনাস কার্লসেন, তার আমি ফ্যান, ওর থেকে বড় খেলোয়াড় হয় না, ও শ্রেষ্ঠ। এটা কিন্তু গুকেশ অনেকবার বলেছে। কিন্তু সেই শ্রেষ্ঠ মানুষটাকেও তারই চালে, মানে 2013-তে ওর যে পেশেন্সটা, মানে বিশ্বনাথ আনন্দের যে পেশেন্সের কথাটাও বলেছিল এবং যেটাকে মোহরা করে ও এগিয়ে গিয়েছিল বা জিতেছিল, সেটা কিন্তু কালকে গুকেশ করলো, যে অসম্ভব ধৈর্য ধরে এবং শেষ পর্যন্ত মাথা ঠান্ডা রেখে। আমরা বলি যে এটা হচ্ছে, এই ধৈর্য ধরাটা হচ্ছে না স্নায়ুর খেলা। এই যে ধৈর্য ধরাটা স্নায়ুর খেলা। বলে দাবাড়ুরা যখন ধৈর্য ধরে ওইভাবে একভাবে বোর্ডের দিকে তাকিয়ে থাকে, আমরা ভাবি কি আর একটা জায়গায় বসে এরকম টুকটুক করে চাল দিচ্ছে ওর মধ্যে। এত স্নায়ুর লড়াই চলতে থাকে যে মানুষের ওই সময় 2-3 কেজি পর্যন্ত ওজন কমে যায়। এটা মানে রিসার্চ বলছে, সমীক্ষা বলছে। তো সেখান থেকে মানে কালকে ও যে রেজাল্টটা পেল, সেটা মোটামুটি ওর ধৈর্য ধরার ফল, ওর ভালো ব্যবহারের ফল, ওর অধ্যাবসায়ের ফল। এবং আমরা দেখলাম যে এবছর আইপিএলে যে বিরাট কোহলি জিতলেন, 18 বছর ধৈর্য ধরার ফল। ওই লেভেলের একজন স্টার, একজন স্পোর্টস পার্সন, যিনি 18 বছর অপেক্ষা করেছেন আইপিএলে একটা কাপ পাওয়ার জন্য। এবং 18 বছর পরে সে যখন 18 বছরের মাথায় গিয়ে সে যখন কাপটা জিতলো, তখন তাকে পুরো শিশুর মতোই মনে হচ্ছিল। মনটা যদি শিশুর মতো থাকে এবং জীবনটা যদি শিশুর মতো হয়, তাহলে বোধহয় অনেক কিছু অনেক সহজে জয় করা যায় এবং অনেক কিছু বোধহয় অনেক সহজে অ্যাকসেপ্টও করা যায়। শৈশবটা ভেতরে থাকাটা খুব দরকার। একটা গাছ যখন নমনীয় থাকে তখনই সে হেলে দোলে, তাকে নামানো যায়, ঝড়ে সে নুয়ে যায়, আবার সে উঠে দাঁড়ায়। কিন্তু একটা গাছ যখন শক্ত হয়ে যায় তখন একটা ঝড়েই ভেঙে পড়ে, বা তার ডাল ধরে টানলে সেটা মট করে ভেঙে যায়। সুতরাং আমরা সকলে যদি নমনীয় থাকি, শৈশবটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে জিদ দূরে হলেও নিশ্চিত, এবং আমরা পারি। এই এতগুলো কথা কি প্রসঙ্গে বলছি, সেটা কারণ হচ্ছে যে আমরা যে নাচের ওয়ার্কশপটা করলাম, শিল্পী অ্যান্ড আর্ট দ্য রিদম, তাতে বহু মানুষ, অনেকে এসেছিলেন যারা মানে যাদের বয়সে অনেকেই নাচ কথাটা ভাবতেই পারেন না। তাদের অনেক ধরনের সমস্যা আছে, শারীরিক, মানসিক। কিন্তু সব কিছুকে সরিয়ে রেখে তারা এসেছিলেন এবং ধৈর্য ধরে 3 দিন অতক্ষণ, মানে আমরা তো খুব সহজে কোনো কিছু করাতে পারি না, আমরা যথেষ্ট খাটাই মানুষকে। সেই খাটনির চোটে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা দিনের পর দিন ক্লাসে আসে না। ওরে বাবারে, আবার যেতে হবে, আবার অত খাটাবে, আবার অত নাচাবে, আবার অতক্ষণ ধরে, আজকে এই আছে, কালকে ওই আছে, পরশুদিন সেই আছে, অনেক কিছু বলে। কিন্তু এই যে মানুষগুলি এসেছিলেন সেদিন, যাদের সব পাওয়া হয়ে গেছে, নতুন করে হয় কিছু পাওয়ার নেই, কিন্তু তারা নিজেকে নতুন করে আবিষ্কার করতে চান বলে এসেছিলেন এবং এতক্ষণ ধৈর্য ধরে পুরো নির্যাসটা নিয়ে গেছেন। তাদেরকে আমি প্রণাম জানাই। আসলে কি হয়, অহংকার তো আমাদের ক্ষতি করে। প্রত্যেকের মধ্যেই অহংকার থাকে। যাদের নিজেদের জন্য অহংকার হয় না, তাদের সন্তানের জন্য হয় অহংকার হয়। আমাদের যখন সন্তানরা কৃতি হয়, তখন অহংকারটা আমাদের খুব স্বাভাবিকভাবেই আসে। কিন্তু সেই অহংকার প্রকাশ করার বা অহংকারকে মানারও রকমভেদ থাকা দরকার, তবে জীবনটা সুন্দর হতে পারে।
অটোবায়োগ্রাফি অফ যোগীজ একটা জায়গায় আছে যে 1900 সাল থেকে 1960 সালের মধ্যে আমাদের ভারতবর্ষে, আমাদের কলকাতাতে, আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের বঙ্গে বহু মানুষ, বহু মনীষী তো ছিলেন। আমরা অনেককে খুব ইতিহাসের পাতায় অনেককে খুব প্রকটভাবে জানতে পারি, আবার অনেকে হয়তো প্রচ্ছন্নভাবেই থাকেন, কিন্তু তাঁরাও এবং তাদের পরিবারও খুব মহৎ এবং মানে আমাদের জীবনে, আমরা যে এখনো পর্যন্ত চলছি বাঙালির অস্তিত্বে প্রচুর, আমি কি বলবো, মানে প্রচুর ওনাদের দান আছে। ওনাদের জন্য, ওনাদের আশীর্বাদের, ওনাদের কৃপা, ওনাদের সাধনা, ওনাদের প্রার্থনাতেই বাঙালির সমাজ এখনো পর্যন্ত টিকে আছে এত কিছুর মধ্যে দিয়ে লড়াই করে। সেরকম ছিলেন সোহং স্বামী। ওনাকে সবাই টাইগার বাবা বা বাঘ বাবাও বলতেন, কারণ একটা সময় উনি বাঘের সঙ্গে লড়াই করতেন, এবং এটা সত্যি ঘটনা। উনি বাঘের সঙ্গে লড়াই করতেন। এবং কেন লড়াই করতেন? কারণ ছোটবেলায় উনি নাকি খুব দুর্বল ছিলেন এবং খুব অসুখে ভুগতেন, এবং সেই সময় ওনার মনে হতো যে আমি একদিন শক্তিশালী এত হব যে আমি বাঘের সঙ্গে লড়াই করব। এবং একটা জায়গায় উনি বলছেন, পরমহংস যোগানন্দকে এক জায়গায় বলছেন যে মানুষের মনের বলই হচ্ছে সব থেকে বড়, তার থেকে বড় কিন্তু কিছু নেই। মানুষের মনের বলই তাকে শক্তিশালী করতে পারে। সুতরাং মনের জোর যদি তোমার থাকে তাহলে তুমি সব জয় করতে পারো, সেখানে বাঘ বিড়াল সম। আমার বাঘকে সারা জীবন মিনি বিড়াল বলেই মনে হয়েছে, সেই জন্যই আমি বাঘের সঙ্গে লড়াই করতে পেরেছি। তো বাঘের সঙ্গে লড়াই ছেড়ে উনি কি করে সাধনার পথে এলেন, সেটাতে উনি একদিন বলছেন যে বাঘের সঙ্গে লড়াই করতে করতে এবং সমস্ত বাঘকে পরাজিত করতে করতে আমার একটা অসম্ভব অহংবোধ চলে এসেছিল, এবং আমার কাছে, আমি ওই যে বাঘকে মিনি বেড়াল ভাবতাম, আমার কাছে মনে হতো ওই মিনি বেড়ালের সঙ্গে লড়াই করাটা তো আমার কাছে কোনো ব্যাপার নয়। এবং এই যে সবাই আমাকে মাথায় তুলে নাচতো, এবং এটার জন্য আমি খুব খুব মানে আমার আত্মা খুব শান্তি পেত। তো ওনার বাবাও খুব বড় মনীষী ছিলেন। তিনি একদিন এসে ওনাকে বললেন যে তুমি যে এই বাঘেদের রোজ এতভাবে অত্যাচার করো, তাদের মারো এবং তাদেরকে ধরাশায়ী করো, এই জন্য ব্যাঘ্রকুলে তোমার প্রতি কিন্তু একটা রাগ, একটা বিদ্বেষ জন্মাচ্ছে। তখন সোহং স্বামী বললেন যে, বাঘ বাবা বললেন যে ব্যাঘ্রকুলের আবার আলাদা করে কোনো ইমোশন থাকে নাকি মানুষের মতো? বাঘের আবার ইমোশন কি? বাঘ তো মানুষ দেখলেই খায়। তখন বলছে না, তুমি এরম ভাবে ভাবছো, কিন্তু সমস্ত পশু পাখি জীব জন্তু সবার মধ্যে ইমোশন আছে। তো তাদের কিন্তু তোমার প্রতি একটা রাগ জন্মাচ্ছে, এর ফল কিন্তু তোমাকে পেতে হবে, কারণ কর্মফল হচ্ছে খুব কঠিন। পাপ পুণ্য সমস্ত কিছু এগুলো আমাদের তৈরি করা। তুমি যেরাম কর্ম করবে সেরাম ফল পাবে, যেরাম কর্ম হবে। হয় আমি তো ভাবলাম যে এই জন্মে আমি এত খারাপ কর্ম করলাম, কই আমি তো খুব ল্যাভিশলি থাকলাম, তারও ওষুধ আছে, কোনো না কোনো জন্মে তা পেতে হবে। তখন বললেন যে বাবা আপনাকে এই কথা কে বলেছেন? তখন বলেছেন, আমি যখন সন্ধেবেলা আন্নিকে বসেছিলাম তখন একজন সাধু এসে আমাকে এই কথা বলেছে যে এখনই যদি ও বিরত না হয় তাহলে ভবিষ্যতে মানে 6 মাসের মধ্যে ও কিন্তু খুব মানে বাঘের দ্বারাই আক্রান্ত হবে এবং খুব কঠিন অসুখে ভুগবে, এবং তারপরে কিন্তু ওর সঙ্গে বাঘের খেলা বন্ধ হয়ে যাবে। তো বাঘ বাবা ভাবলেন যে বাবার নিশ্চয়ই কোনো রকম, বাবা হয়তো আমাকে সাবধান করছেন, বা বাবাকে কেউ হয়তো ভুল বুঝিয়েছে, বা বাবা হয়তো নিজেই ধ্যানের মধ্যে, সাধনার মধ্যে কিছু হ্যালুসিনেট করেছেন। তো যাই হোক, তারপরে পরেই উনি কোচবিহারে গেলেন এবং কোচবিহারের রাজা ওনাকে চ্যালেঞ্জ করলেন, এবং এর মধ্যে অনেক ঘটনা আছে। কোচবিহারের রাজা ওনাকে চ্যালেঞ্জ করলেন এবং বললেন যে রাজা বেগম বলে একটি বাঘ আছে যে ধরা পড়েছে, অত্যন্ত হিংস্র, তার সঙ্গে তোমাকে লড়তে হবে। তখন বাঘ বাবা ভাবলেন, এবং কোচবিহারের মানুষ মানে বিভিন্ন দূর দূর থেকে মানুষ আসছে, সেই মানে ম্যাড়াপ বাঁধা হয়েছে, বাঘের সঙ্গে লড়াই হবে, প্রচুর মানুষ দেখতে আসছে, সবাই টিকিট কেটেছে, এরকম একটা ব্যাপার। আর ওনার কাছে তো এই ব্যাপারটা খুবই সামান্য, আর খাঁচায় বন্দি আছে বাঘ, তা সে এমনি কমজোরি হয়ে পড়েছে উনি ভাবছেন। এই ভেবে উনি যখন খাঁচাটা খুলে ঢুকলেন, ঢুকে আচমকাই ওই রাজা বেগম, বাঘটির নাম হচ্ছে রাজা বেগম, রাজা বেগম এসে ওনার ডান হাতের উপর ঝাঁপিয়ে পড়ে কামড়ে দিল। কামড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হলো,
রক্ত বেরিয়ে গেল এবং বাঘের মুখে সেই রক্তটা লেগে গেল। এবার রাজা বেগম ওই যে রক্তটা পেয়ে গেল, রক্তের স্বাদ পেয়ে গেল, মানুষের রক্তের স্বাদ তো বাঘের কাছে খুব প্রিয়। এবার সে আবার দ্বিগুণ ভাবে হিংস্র হয়ে ওনাকে অ্যাটাক করতে থাকলো। উনি অনেক লড়ালড়ির পরে বাঘটাকে ধরাশায়ী করলেন এবং চেন বেঁধে উনি যখন থেকে বেরিয়ে আসছেন, খাঁচা থেকে বেরিয়ে আসছেন, তখন বাঘটা চুপ করে শুয়েছিল। বাঘ তো অত্যন্ত বুদ্ধিমান হয়। যেই উনি পেছন ফিরেছেন, বাঘটা আবার শিকল ছেড়ে ওনার উপর ঝাঁপিয়ে পড়ে প্রচুর রক্তারক্তি কাণ্ড হয়, কিন্তু শেষ পর্যন্ত উনি বাঘটাকে পরাজিত করেন এবং প্রচুর পুরস্কৃত হন রাজার দ্বারা, কুচবিহারের রাজার দ্বারা। কিন্তু কি হয়, ওনার ওই যে বাঘ ওনাকে কামড়ে দিয়েছিল, সেইটা নিয়ে ওনার রক্তে, আই থিঙ্ক তখনকার দিনে সেপ্টিসিমিয়াই হবে, সেই রক্তের অসুখে ওনাকে 6 মাস ভুগতে হয়েছিল। ওই সাধু মহাশয় যে গুরুদেব ওনার বাবাকে যেটা বলেছিলেন, এবং 6 মাস ভোগার পরে উনি রিয়েলাইজ করেন যে আমি অত্যন্ত অন্যায় করেছি, আমি প্রাণীকুলের সঙ্গে অত্যন্ত অন্যায় করেছি, এবং যিনি এসে আমার বাবাকে বলেছিলেন তিনিই হচ্ছেন আমার গুরু। তারপর তিনি কিভাবে ওনাকে যোগাযোগ করেন, তারপরে তো উনি সম্পূর্ণ সাধক হয়ে যান। ওনার জীবনী শক্তি ছিল, কারণ উনি পরমহংস যোগানন্দর সামনে একটা চুনসুরকির দেয়ালে ঘুষি মারলেন এবং সঙ্গে সঙ্গে ইঁটটা ভেঙে পড়ে গেল ওনার সঙ্গে। কিন্তু অত শারীরিক শক্তি থাকা সত্ত্বেও উনি কোনোদিন প্রদর্শনের চেষ্টা করেননি। উনি সারা জীবনটা আধ্যাত্মিকতার মধ্যে দিয়েই কাটিয়ে দিয়েছিলেন, কারণ উনি মনে করেছিলেন অহেতুক শক্তি প্রদর্শন হচ্ছে মানুষের অহংকারের লক্ষণ। বলে যে আমরা যে এত অসুরের কথা বলি, অসুর সবসময় আমাদের নিজেদের মধ্যেই থাকে, আমাদের শরীরের মধ্যেই থাকে। যেরকম আমরা যে কথা বলি, আমি কারুর কথা শুনলাম, চট করে আমার মাথাটা গরম হয়ে গেল, ফট করে আমি একটা উত্তর দিলাম, সেটা হচ্ছে মধুকৈটব। আর আমাদের লোভ, আমি কি পেলাম আর কি পেলাম না, এই যে আমি পাবো আর আমি কেন পেলাম না, এই হচ্ছে শুম্ভ নিশুম্ভ। আর আমরা যে কর্ম করি সেটা বীজ রূপে করি, সেটা গাছ রূপে আমাদের কাছে ফেরত আসে, গাছ ফল সবসময়। আমরা একটা সামান্য কর্ম করলে সেটা বিরাট হয়ে আমাদের কাছে আসে। আমি মনে করি আমি তো কিছুই করিনি, তাহলে কেন? হ্যাঁ, খুব সামান্য হয়তো কিছু করেছিলাম, সেটা মহিরুহ হয়ে আমাদের আসে, সেটা হচ্ছে রক্তবীজ। আর অহংকার হচ্ছে মহিষাসুর। তাই অহংকারকে নিজেকেই বধ করতে হয়। প্রত্যেকের মধ্যেই তো মা দুর্গা থাকেন, অহংকারকে নিজেকেই বধ করতে হয়। অহংকারকে যদি আমরা বধ না করতে পারি, তাহলে মহিষাসুরকে আমরা বধ করতে পারবো না, আমাদের অসুরই আমাদের খেয়ে নেবে। বলে না, মন হচ্ছে এমন একটা জিনিস, মন যদি তোমাকে অহংকারী হতে, মন তোমাকে খারাপ কাজ করতে, মন তোমাকে ভুল করতে সাহায্য করে। তুমি যদি তোমার গাড়ি মনের ওপর মনকে ড্রাইভার করো, তাহলে মন তোমাকে যথেচ্ছভাবে যেখানে সেখানে নিয়ে যাবে। তুমি যদি পেছনে সওয়ারি হয়ে বসে থাকো আর মনের ওপর ছেড়ে দাও যে মন তোমার চালক, তাহলে মন তোমাকে যা এইটা ভুল করো, ওটা ভুল করো, বেশ করেছো, কি হয়েছে, ওরকম হয়, হ্যান হয়, ত্যান হয়, হ্যাঁ এটা করলে, একবার করলে কি এসে যায়, একবার নেশা করলে কি এসে যায়, একবার এটা করলে, মন তোমাকে বিভিন্নভাবে অন্যায় দিকে, ভুল দিকে পরিচালিত করবে। কিন্তু মনকে যদি তুমি বেঁধে ফেলো, মন যদি তোমার বশে হয়, আমরা বলি মনের চাকর তুমি হো না, মন তোমার চাকর। সুতরাং মনকে যদি তুমি বেঁধে ফেলো এবং মনকে যদি বশ করে ফেলো, তাহলে লোকনাথ বাবু বলেছিলেন মনই তোমার গুরু, তোমার আর কোনো গুরুর দরকার নেই। সুতরাং মনকে বশে রাখা, ভালো ব্যবহার করা এবং ধৈর্য ধরা, এইগুলো যদি আমরা পারি, এটা আমি আমার ক্ষেত্রেও বলছি, মানে আমি নিজেকেও বলছি, আমি যে শুধু আপনাদের বলছি তা নয়, এটা আমার উপলব্ধি। আমি প্রথমেই বললাম আমার উপলব্ধির কথা, এটা আমি প্রত্যেক মুহূর্তে প্র্যাকটিস করি রোজ, যে এটা যদি আমরা করতে পারি, তাহলে জীবনের যে সংগ্রামগুলো, সেগুলো আমাদের লড়তে সুবিধে হবে। আর আমরা খুব ছোট ছোট ব্যাপারকে হয়তো এত গুরুত্ব দিই না, আর এমন কি ব্যাপার, কিন্তু সেগুলো আমাদের জীবনের অনেক বড় সংগ্রাম। আমরা মহাভারত যখন, আমি সেদিন আমার ছেলেকে লেখাচ্ছিলাম, মহাভারতের যুদ্ধের বিবরণ সেরকম কিছু নেই, কারণ মহাভারত আমাদের কি শেখায়, মহাভারত যে কোনো ঘটনা থেকে হয় আমাদের শিক্ষা নিতে শেখায়, আর না হলে সেই ঘটনাকে পরাজিত করে এগিয়ে যেতে শেখায়, কিভাবে সেই ঘটনাকে পরাজিত করবে আর কিভাবে। সুতরাং ছোট্ট ছোট মহাভারতের, মানে যে কোনো যুদ্ধ চোখে দেখা যায়, যে বাস্তবিক যে যুদ্ধ হয় সেটা চোখে দেখা যায়, সেটার ব্যাখ্যা থাকে, কিন্তু মনের যুদ্ধের তো সেইভাবে কোনো ব্যাখ্যা থাকে না, সেটাকে তো চোখে দেখা যায় না।
সুতরাং সেটা সামান্য হলেও তা সেটাকে কিন্তু সমান মানসিকতা দিয়ে এবং সমান জোর দিয়ে লড়তে হয়। সুতরাং এই তিনটে জিনিস থাকলে কি হয়, আমাদের মনের সঙ্গে যুদ্ধ করতে সুবিধা হবে এবং আমরা মনকে পরাজিত করতে পারবো, যেটা আমাদের অন্যভাবে পরিচালন মানে যেটা আমাদেরকে অসুস্থ হয়ে যেতে সাহায্য করে। যে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা অসুস্থ হয়ে যাই, আমরা হেরে যাই, আমরা ভয় পাই, এ কি বলল, ও কি বলল, সে কি বলল। আমার জন্ম কেউ কি বলার জন্য হয়নি, আমার জন্ম আমি কি বলছি, আমি কি চাইছি, আমি কি চাই সেজন্য হয়েছে। কেউ আমাকে বলবে তুমি এটা করলে কেন, ওটা এটা করলে কেন, তোমার এটা হলো কেন, তোমার সেই এক্সপ্লানেশন দেওয়ার জন্য তো আমি জন্মাইনি। আমার বাবা মা এত কষ্ট করেননি। আমি কি চাই, আমি কি হতে চাই এবং আমি সমাজে কি করে যাব, সেটার জন্য আমার জন্ম হয়েছে। এবং সেইটাকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু মনকে বশীভূত করতে হবে, মন তোমার হাতের মুঠোয় হতে হবে। সুতরাং আজকে আমার শিল্পায়ন আট দ্য রিদমের ওয়ার্কশপে এই 3 দিনে যারা এসেছিলেন তারা তাদের অনেক মনের সঙ্গে যুদ্ধ করে এসেছিলেন, অনেক রকমের যুদ্ধ। কেউ বাঁকুড়া থেকে, কেউ আসানসোল থেকে, কেউ ব্যারাকপুর থেকে, কেউ বারাসাত থেকে, এত দূর দূর থেকে যারা এসেছিলেন। আর কি বিভৎস গরম ছিল, এই গরমের মধ্যে যারা ওই দুপুরবেলা এসেছিলেন তারা অনেক কিছুর সঙ্গে লড়াই করে এসেছিলেন। তাদেরকে আমার প্রণাম, আমার সাধুবাদ। এবং তাদের মধ্যে যে ঈশ্বর আছেন, তাদের পরিবারের মধ্যে যে ঈশ্বর আছেন, পরিবারের প্রত্যেকের মধ্যে যে ঈশ্বর আছেন, তাদের আমি সেই ঈশ্বরকে আমি প্রণাম করি। তারা সাহায্য করেছেন বলেই, পরিবারের লোকজন সাহায্য করেছেন বলেই তারা আমাদের কাছে আসতে পেরেছে এবং ওয়ার্কশপ করে আশা করি খুবই আনন্দ পেয়েছে। এবং প্রত্যেকে সমাজ মাধ্যমে লিখছেও যে খুবই আনন্দ তারা পেয়েছেন এবং আমরাও খুব আনন্দ পেয়েছি। আপনাদেরকে কাছে পেয়ে আমি যে কি আনন্দ পেয়েছি সেটা বলে বোঝাবার অপেক্ষা রাখে না। আমি খুব আনন্দ পেয়েছি এবং আরো আনন্দ পেয়েছি যে আরো একবার প্রমাণ হলো যে আমাদের বাচ্চা বাচ্চা মেয়েগুলো যারা ছোটবেলা থেকে আমাদের নাচের স্কুলে আমাদের সঙ্গে ছিল, আমাদের 32 বছরের সংস্থা, তারাও কতটা সুন্দর তৈরি হয়েছে, তারাও কত সুন্দর শিক্ষক শিক্ষিকা হয়ে উঠতে পেরেছে। তো তাদেরকেও আমি প্রণাম জানাই। তাদের ভেতরে যে ঈশ্বর আছেন, মা সরস্বতীর কৃপা আছে, সেই মা সরস্বতীকে আমি প্রণাম জানাই। কোনো কিছুই না এমনি হয় না, জানেন তো। ঈশ্বরের কৃপা ছাড়া আর ঈশ্বরের নির্দেশ ছাড়া কোনো কিছুই, আমি নাচবো ভাবলেই নাচা যায় না যদি ঈশ্বর কৃপা না করেন, আমি গাইবো ভাবলেই গাওয়া যায় না যদি ঈশ্বর কৃপা না করেন। সুতরাং ঈশ্বরের কৃপা ছাড়া কিছুই হয় না। সুতরাং আপনাদের মধ্যে যে ঈশ্বর আছে তাকে আমি প্রণাম করি। ভবিষ্যতে আমরা আবার ওয়ার্কশপ করব, আবার আপনাদের মতো মানুষদের সঙ্গে আমার দেখা হবে। বকুলতলায় ভিড় জমবে, মেলা হবে, আমরা সেই মেলায় যাব একে অপরের সাথে। এই যন্ত্রের মতো জীবন থেকে কিছুক্ষণের জন্য হলেও মুক্তি মিলবে। জীবন বড় যন্ত্রের মতো, আর এই যন্ত্র জীবন যখন শেষের দিকে আসে তখন বোঝা যায় যে আলোর বাহার 4-5 দিনেরই। সুতরাং আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর এরকম মাঝে মধ্যে আমরা এইভাবেই আড্ডা দেব। কি করব বলুন, প্রযুক্তির যদি এই নিয়ম হয় তাহলে এইভাবেই আড্ডা দিতে হবে। খুব ভালো থাকবেন।